একটা গ্যাংস্টারের গ্যাং এক ঝটকায় ডাকাতি করে নেয় $35 মিলিয়ন স্বর্ণ। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এই চুরি করা স্বর্ণ আবার টার্গেট হয়ে যায় আর এক জিনিয়াস চোরের দলের উপরে, মানে চোরের উপরে বাটপারি। এই ডাকাতিতে একটা ছোট ভুল মানে সব শেষ। আর এই অসম্ভব হেস্ট কি আসলে সফল হয়েছিল নাকি সবাই ধরা পড়ে গিয়েছিল? শেষটা জানতে হলে শেষ পর্যন্ত দেখো। টান টান উত্তেজনা আর ভয়ঙ্কর টুইস্টে ভরপুর দ্য ইতালিয়ান জব। মুভির শুরুতে আমরা এক বৃদ্ধকে ইতালির ভেনিস শহরের রাস্তায় হাঁটতে দেখি। জন নামের সেই লোকটা তার মেয়ে স্টেলাকে ফোন করে বলে যে সে স্টেলার জন্য একটা গিফট পাঠাচ্ছে। স্টেলা যখন জানতে পারে যে তার বাবা এখন ইতালির ভেনিস শহরে অবস্থান করছে, তখন সে চমকে ওঠে। কেননা জন যদি কোথাও যায় তাহলে সে কি জন্য সেখানে গেছে স্টেলা খুব ভালো করেই জানে। কারণ জন হচ্ছে একজন পেশাদার সেফ ক্র্যাকার, অর্থাৎ দুনিয়ার যে কোনো লকার সে অনায়াসেই ভাঙতে পারে। আর তার এই বিদ্যাকে কাজে লাগিয়ে সে বহুদিন ধরে একটা গ্যাং এর সাথে বিভিন্ন লকারের জিনিসপত্র চুরি করে আসছে। তো স্টেলা তাকে বলে যে বাবা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে এসব তুমি কাজ আর কখনোই করবে না। তখন জন বলে যে এটাই হচ্ছে তার শেষ অভিযান, এরপরে সে কখনোই এই ধরনের কাজ আর করবে না। তো স্টেলার সাথে কথা বলা শেষে জনের সাথে দেখা হয় চার্লি নামের এক লোকের সাথে, যে ছিল এই প্ল্যানের মূল পরিকল্পনাকারী। আসলে কিছুদিন আগে ইতালিতে একটা বড় ধরনের ব্যাংক ডাকাতি হয়েছে, যেখানে প্রায় $35 মিলিয়ন মূল্যের স্বর্ণ ডাকাতরা চুরি করে নিয়েছে। আর এই স্বর্ণের বারগুলো চোররা কোথায় লুকিয়ে রেখেছিল সেই ইনফরমেশন ছিল জন আর চার্লির হাতে। তাই তারা দুজন মিলে এবার সেই চোরের উপর বাটপারি করার জন্য প্ল্যান করে, অর্থাৎ চোরদের লুকানো সেফ লকার থেকে কিভাবে সেই স্বর্ণ চুরি করা যায় সেই প্ল্যান তারা সাজিয়ে ফেলে। তো জনের টিমে ছিল 6 জন সদস্য। এই টিমের মাস্টার মাইন্ড ছিল চার্লি। এই টিমের অসাধারণ মানুষ ছিল নেস্টার, যে কম্পিউটারে ছিল খুবই দক্ষ আর পুরোপুরি জাদুঘরের মতো। টিমের আরেকজন সদস্য ছিল হ্যান্ডসাম রব, যে ছিল একজন দক্ষ ড্রাইভার, আর সে যে কোনো ধরনের গাড়ি চালালে মনে হতো যে এটা গাড়ি না বরং রকেট। এরপরে ছিল লেফটিয়ার, যার বিস্ফোরক নিয়ে জ্ঞান ছিল অবিশ্বাস্য। আর টিমের শেষ সদস্য ছিল স্টিভ, আর চুরির সময় আসল মাঠে নামার কাজটা ছিল এই ভদ্রলোকেরই। এবার এই মিশনের সবচেয়ে কমপ্লেক্স বিষয়টি ছিল লোকেশন, কারণ যেখানে চুরি করতে হবে সেটা ছিল পানির উপরে ভাসমান একটি বিশেষ ভবন। আর এই স্বর্ণগুলো ছিল ভবনটির দ্বিতীয় তলায়। ইতালির গ্যাংস্টাররা সেখানে আগে থেকে ঘাঁটি গেড়ে বসেছিল। এই মুহূর্তে একটি সুযোগ বুঝে স্টিভ নিচ তলা দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। এদিকে টিমের বাকি 5 জন সদস্য স্টিমার করে পৌঁছে যায় সেই বাড়ির একদম নিচে থাকা একটি সুড়ঙ্গ পথে। এই সুড়ঙ্গ দিয়ে পানি যাতায়াত করত। এখন সেই পথ ধরেই টিমের 5 জন সদস্য ভেতরে অবস্থান নেয়। এর মধ্যে স্টিভ উপর তলায় পৌঁছে যায়। একদম উপরে ছিল ভয়ঙ্কর ইতালিয়ান গ্যাংস্টার গুলো, আর তাদের কাছে ছিল সেই মূল্যবান স্বর্ণগুলো। এবার কম্পিউটারে এক্সপার্ট নেস্টার পুরো ভবনটা স্ক্যান করে বের করে ফেলে সিন্দুকটা আসলে কোথায় লুকিয়ে আছে। এরপর সে স্টিভকে জানায় যে এখন বিল্ডিং এর দ্বিতীয় তলাতেই এই স্বর্ণ রাখা আছে। লোকেশন পেয়ে স্টিভ সঙ্গে সঙ্গে তার প্ল্যান সেট করে ফেলে। সে নিচতলা থেকে সেই নির্দিষ্ট সিলিং এর উপরে ডাইনামাইট সেট করে ফেলে। একই সময় সুড়ঙ্গের ভিতরে থাকা বাকি 5 জন সদস্য ছাদের নিচ থেকে একদম নির্দিষ্ট জায়গায় আরেকটি ডাইনামাইট বসিয়ে দেয়। আর এভাবেই খুব অল্প সময়ের মধ্যে তাদের পরিকল্পনা হয়ে ওঠে সর্বোচ্চ নিখুঁত। এবার দুদিক থেকে একেবারে বিস্ফোরণ ঘটানো হবে, আর তাতে স্বর্ণবর্তী সেই বাড়ির সুড়ঙ্গটি দ্বিতীয় তলা থেকে ঠিক নিচে সুড়ঙ্গের মধ্যে পড়ে যাবে। এসব প্রস্তুতি শেষে তারা নির্ধারিত সময়ের মধ্যে ডাইনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাংস্টারদের চোখের সামনে থাকা সেই বাড়ির সিন্দুকটি সোজা গিয়ে পড়ে স্পুটবোর্ডের উপরে। এরপর গ্যাংস্টাররা কিছু বুঝে ওঠার আগেই সে দলের 2 জন ব্যক্তি হ্যান্ডসাম রব এবং তার সঙ্গী এই সিন্দুক নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তারা জানতো যে এত বড় চুরির পর গ্যাংস্টাররা কোনোভাবেই চুপচাপ বসে থাকবে না। গ্যাংস্টাররা রীতিমতো তাদের পিছনে ধাওয়া করতে থাকে। যে কথা সেই কাজ, গ্যাংস্টারগুলো রীতিমতো তাদের পিছু নিতে থাকে। চার্লিনের মাথায় ছিল এমন একটি প্ল্যান যা তাদের পরিকল্পনার বাহিরে। আসলে সেই সিন্দুকটা বুটে ছিলই না। বুটে যেটা ছিল সেটা ছিল পুরোপুরি ফাঁকা একটি ড্রাম। মূলত এটা ছিল গ্যাংস্টারদের বোকা বানানোর একটা কৌশল, কারণ গ্যাংস্টাররা যদি কোনোভাবেই তাদেরকে ধরে ফেলতো
সিন্ধুক কোনোভাবেই তাদের কাছ থেকে পেত না। তো যাই হোক, গ্যাংস্টাররা তাদের পিছু নিলেও কোনোভাবে তাদেরকে ধরতে পারে না। তবে বন্ধুরা, এখানে একটি প্রশ্ন হচ্ছে, তাহলে স্বর্ণের সিন্ধুকটি এখন কোথায়? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। টিমের বাকি 4 জন সদস্য সেই বিল্ডিং এর নিচে থাকা পানির নিচেই ছিল। মূলত আসল সিন্ধুকটা বুটে না গিয়ে পানির নিচে ড্রপ করেছিল, আর তারা বুটে একটি ফাঁকা সিন্ধুক রেখেছিল যেন গ্যাংস্টাররা তাদের পিছু নিয়ে এই স্থান থেকে সরে যায়। তবে এত নিখুঁত প্ল্যানিং এর পরেও তাদের হাতে সময় ছিল মাত্র 7 মিনিট, কারণ 7 মিনিটের মধ্যে সেখানে পুলিশ এসে পৌঁছাবে। কিন্তু জন ছিল একজন অভিজ্ঞ সেফ ক্র্যাকার, সে অল্প সময়ের মধ্যে সিন্ধুক খুলে ফেলে। এরপর তারা ভিতরে থাকা স্বর্ণের বারগুলো মুহূর্তের মধ্যে তাদের ব্যাগে ভরে নেয়। এর মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয়ে যায়, কিন্তু তারা তদন্ত শুরু করার আগেই জন তার টিম নিয়ে পানির নিচের পথ দিয়ে সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। আর এভাবেই তারা $35 মিলিয়ন স্বর্ণ একেবারে গ্যাংস্টারের নাকের ডগা থেকে চুরি করে নিতে সক্ষম হয়। তবে বলতেই হয় যে এই সম্পূর্ণ চুরির পেছনে রয়েছে বড় অবদান চার্লির, কারণ নিখুঁত প্ল্যানিংটা ছিল চার্লির মাথা থেকেই। তোমরা কি ভেবেছো যে গল্পটা এখানেই শেষ? মোটেও না, বরং গল্পের টুইস্ট এখান থেকেই শুরু। তো যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখতে পারি পুরো দল খুশিতে মাতারা হয়ে আছে, সবাই মুখে হাসি, হাতে মদ আর নতুন নতুন স্বপ্ন। তারা মজায় মজায় গল্প করতে থাকে, চুরির টাকায় কে কি কিনবে, কোথায় যাবে, কি করবে, কিভাবে নতুন জীবন সাজাবে, এসব নিয়ে তারা কথা বলতে থাকে। তবে আশ্চর্যজনক ভাবে সে সময় স্টিভ সম্পূর্ণ চুপচাপ ছিল, সে কোনো কথাই বলছিল না। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কিছু বলছো না যে? স্টিভ হালকা হেসে বলে যে ভাবছি তোমাদের সকলের স্বপ্ন আমি চুরি করে নেব। তার এ কথার মানে হচ্ছিল যেন তার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কালো ছায়া। তো যাই হোক, পরদিন তারা স্বর্ণের বারগুলো নিয়ে নতুন গন্তব্যের পথে রওনা হয়। তো গাড়িটি যখন এক ব্রিজের উপরে পৌঁছে, তখন দেখে যে বিপরীত দিক থেকে একটি গাড়ি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর গাড়িটি একদম সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এই মুহূর্তে হঠাৎ করে স্টিভ নিজের বন্দুকটি বের করে তার সঙ্গীকে গান পয়েন্টে নিয়ে নেয়। উদ্দেশ্য একটাই, স্বর্ণ নিয়ে একাই সে পালিয়ে যাবে। এমনকি গাড়িতে বাকি সবাই ছিল স্টিভের লোক। তারা দ্রুত গাড়ি থেকে স্বর্ণের বারগুলো নামিয়ে নেয়। স্টিভ এরপর গাড়ি থেকে নেমে আসে। জন এ সময় সবকিছু বুঝে গিয়ে তাকে থামাতে চেষ্টা করে, কিন্তু স্টিভ তাকে কোনোভাবে পাত্তা দেয় না, ঠিক রীতিমতো জনের দিকে গুলি ছুড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে হ্যান্ডসম রব দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে থাকা আর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। তাদের গাড়িটি ব্রিজ থেকে সোজা বরফে ঢাকা হিমশীতল পানিতে গড়ে পড়ে যায়। স্টিভ তখন পর্যন্ত অনবরত তাদের দিকে গুলি চালিয়ে যেতে থাকে। সৌভাগ্যবশত তাদের কাছে অক্সিজেন থাকায় তারা চুপচাপ পানির নিচে অবস্থান করতে থাকে। স্টিভ তখনও সেখানে দাঁড়িয়ে থাকে তাদেরকে মেরে ফেলার জন্য, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর স্টিভ ভাবতে থাকে হয়তো তারা অলরেডি মারা গেছে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা সময় সেখান থেকে সবাই বেঁচে ফিরলেও জন সেখানেই মারা যায়। তাকে হারিয়ে চার্লির মনে গভীর দুঃখ নেমে আসে, আর এই শূন্যতা থেকেই তার মাঝে রাগ এবং প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে। এর মধ্যে দিয়ে পুরো একটি বছর পার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত স্টিভের বিশ্বাসঘাতকতার কথা কেউই ভুলতে পারেনি। চার্লি এবং তার টিম ঠিক করে যে যেভাবেই হোক স্টিভকে এই বিশ্বাসঘাতকতার মূল্য অবশ্যই দিতে হবে। চার্লি তখন জানতে পারে যে স্টিভ এখন আমেরিকায় বসবাস করছে, আর সে বানিয়েছে এক বিশাল ভয়ঙ্কর সিন্ধুক যার ওজন প্রায় 1000 টনেরও বেশি। এই বিশাল সিন্ধুক সে বানিয়েছে শুধুমাত্র লুট করে আনা সকল প্রকার স্বর্ণের বার সেখানে রাখার জন্য। আর এই সিন্ধুক এতটাই উন্নত প্রযুক্তি ছিল যে যেটা ভাঙ্গা বা খোলা ছিল প্রায় অসম্ভব। কিন্তু চার্লির টিম জানতো যে বিশ্বের এমন একজন আছে যে কিনা এই সিন্ধুক খুব সহজেই খুলতে পারে, আর সে আর কেউই নয় বরং জনের মেয়ে স্টেলা। স্টেলা তার বাবার মতোই দক্ষ সেফ একজন এক্সপার্ট ছিল, কিন্তু তার বাবার সাথে পার্থক্য ছিল সে চুরি করতো না, বরং সে সরকারের হয়ে কাজ করত। একদিন চার্লি নিজে স্টেলার সামনে গিয়ে উপস্থিত হয়। সে সরাসরি তাকে বলে যে আমরা স্টিভের ঠিকানা খুঁজে পেয়েছি, এখন শুধু তোমাদের সাহায্যের দরকার। সে যে সিন্ধুক ব্যবহার করে সেটা একমাত্র তুমি খুলতে পারবে। কিন্তু স্টেলা এই কথাতে কোনোভাবে পাত্তা দেয় না। সে স্পষ্ট করে বলে দেয় যে আমি তোমাদের কোনো প্রকার সাহায্য করব না। 1 বছর আগে তোমারই করা প্ল্যানে আমার বাবা মারা গেছে, তোমারই সঙ্গীরা তাকে গুলি করে মেরে ফেলেছে, তাই আমি তোমার একটি কথাও শুনতে চাই না। চার্লি তখন কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলতে থাকে যে স্টেলা, এবার আমরা স্বর্ণের জন্য কাজ করছি না, আমি কোনো স্বর্ণই চাই না। জন আমার কাছে বাবার মতোই ছিল, আর স্টিভ স্বর্ণের লোভে তাকে মেরে ফেলেছে, এবার আমি তার কাছ থেকে সেই সিন্ধুক কেড়ে নেব। এই কথাগুলো বলে চার্লির মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর স্টেলার কাছ থেকে সে একটা ফোন কল পায়। স্টেলা ধীর কণ্ঠে বলে উঠে যে আমি তোমাকে সাহায্য করব। স্টিভ আমার বাবাকে মেরেছে, আমিও
তাকে কোনোভাবে ছাড়বো না। আর এভাবেই পুরো দল একত্রিত হয়ে যায়। তবে এবার জনের জায়গায় ছিল তার মেয়ে স্টেলা। সম্পূর্ণ টিম লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সেখানে এখন স্টিভ বিলাসবহুল জীবন চালাচ্ছে। এরপর তারা স্টিভের বাড়ির কাছে পৌঁছে যায়। তো পুরো এলাকা ছিল হাইলি সিকিউর। এ সময় ন্যাস্টার পুরো সিস্টেম স্ক্যান করে জানায় যে এখানে লাগানো আছে কারসন নামের একটি সিকিউরিটি সিস্টেম। গত 5 বছরে বিশ্বের কোনো হ্যাকারও এটা ভাঙতে পারেনি। এই সিস্টেম এতটাই জটিল যেন পুরো বাড়িকে একটা অদৃশ্য দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। এখানে সরাসরি হামলা করা কোনোভাবেই সম্ভব নয়। তবে স্টিভ ছিল সেখানে একেবারেই একা। প্রচুর টাকা থাকলেও তার জীবনে ছিল না কোনো বন্ধু বা ঘনিষ্ঠ মানুষ। তার বেশিরভাগ সময় কাটতো টিভি দেখেই। এই সুযোগটাই কাজে লাগাতে চায় চার্লির টিম। তারা প্ল্যান করে যে যেভাবেই হোক কাউকে তাদের বাড়ির ভিতরে পাঠাতে হবে। এর মাধ্যমে তারা বোঝার চেষ্টা করবে যে বাড়ির ভিতরের গঠনটা কেমন। কিন্তু সমস্যা একটাই, স্টিভ তো এখানকার সকলকেই চিনে। সে তো এই দলেরই সদস্য ছিল, শুধু চেনে না স্টেলাকে। তাই তারা একটি পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে স্টিভের বাড়ির কেবল সংযোগ কেটে দেয়। এরই মাধ্যমে স্টিভ বিরক্ত এবং ক্রুদ্ধ হয়ে কেবল কোম্পানিতে অভিযোগ জানায়। এরপরে এটা মেরামতের দায়িত্ব পড়ে যায় এক নারী টেকনিশিয়ানের উপরে। আর তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে এখানে কে যাবে। অবশ্যই নারী টেকনিশিয়ান সেজে সেই স্টেলাই যাবে। তো স্টেলা এবার টেকনিশিয়ানের ছদ্মবেশে স্টিভের বাড়িতে প্রবেশ করে। স্টেলা তখন তার সাথে কিছু হাই রেজুলেশনের ছোট ক্যামেরা নিয়ে নেয়, যেগুলোর মাধ্যমে সে বাড়ির প্রতিটি কোণের ভিডিও রেকর্ড করতে থাকে। তো ঘরের অভ্যন্তরীণ নকশা, প্রবেশ পথ, সিকিউরিটি, ক্যামেরাগুলোর অবস্থান সবকিছু সে নিখুঁতভাবে ধারণ করে। এভাবে স্টেলার সাহস আর চার্লির পরিকল্পনা নিয়ে নিখুঁত সমন্বয়ে একটি নতুন ইতিহাস রচিত হতে থাকে। প্রতিশোধের এক সূক্ষ্ম এবং নিখুঁত ফাঁদ ধীরে ধীরে তৈরি হতে থাকে। অন্যদিকে স্টেলা তার কাজ শুরু করে দেয়। সে খুব দ্রুত কেবল সংযোগ করে ফেলে। আর এই সময়ের মধ্যে স্টিভ তার সাথে কথা বলা শুরু করে, চেষ্টা করে বন্ধুত্ব করার জন্য। এমনকি শেষ পর্যায়ে সে ডিনারের আমন্ত্রণ জানায়। আর এ সময় পরিস্থিতি এমন ভাবে দাঁড়ায় যে স্টিভকে বাড়ির বাইরে বের করা হয়ে দাঁড়ায় তাদের একমাত্র এইটাই সুযোগ। তাই স্টেলার তার উপরে অনেক দ্বিধা এবং ক্রোধ থাকা সত্ত্বেও সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তার সাথে ডিনার করার জন্য স্টেলা এখন বাড়ির বাইরে চলে যাবে। তো পরে সে বাইরে চলে আসে। চার্লি তখন তাকে বলে যে তোমাকে ডিনারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ স্টিভ জানতে পারে যে তুমি ডিনারে যাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে পারবো। যাই হোক, এখন তাদের হাতে রয়েছে স্টিভের বাড়ির সম্পূর্ণ নকশা। তবে সমস্যা এখানেই শেষ নয়, কারণ সিন্দুকের ভিতরে রাখা স্বর্ণের বারগুলোকে পৌঁছাতে হবে এমন এক জায়গায় যেটা মেইন গেট থেকে অনেকটাই দূরে। আর এতগুলো স্বর্ণের বার একসাথে বহন করা প্রায় অসম্ভব। তাই তারা পরিকল্পনা করে যে গাড়ি দিয়ে স্বর্ণগুলো স্থানান্তর করবে। কিন্তু চ্যালেঞ্জ ছিল অন্য জায়গায়। যে রাস্তা দিয়ে তারা স্বর্ণের গাড়ি নিয়ে যাবে, সেই রাস্তায় টানেলের উচ্চতা ছিল 6 ফুট। এমন ছোট আকারের গাড়ি তো কোথাও পাওয়া যাবে না। আর যদি পাওয়া যায় তাহলে সেটা তো এতটা শক্তিশালী হবে না। এরপর তারা সবাই মিলে এই সমস্যার সমাধান করার জন্য সমাধান খুঁজতে থাকে। স্টিভের বাড়ির নকশা সামনে রেখে তারা একে একে এটার পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে। এখানে বিন্দু মাত্র ভুল করা যাবে না। তো সবকিছু হতে হবে নিখুঁত, সূক্ষ্ম আর পরিকল্পিত। এরপর দলের অন্যতম সেরা ড্রাইভার রব সে সঙ্গে নিয়ে আসে একজন দক্ষ গাড়ির মেকানিককে। এরপর তারা তাকে স্পষ্টভাবে তাদের সূক্ষ্ম পরিকল্পনাগুলো বলতে থাকে। তাদের প্রয়োজন এমন একটা ছোট আকারের বিশেষ গাড়ি যা 6 ফুট টানেলের ভিতর দিয়ে অনায়াসে চলতে পারে এবং বহন করতে পারবে সিন্দুক ভর্তি সেই ভারী স্বর্ণগুলো। এরপর পরিকল্পনা অনুযায়ী গাড়িগুলোর উপরে বসানো শুরু করে ভারী এবং মজবুত লোহার প্লেট, যার ফলে প্রতিটি গাড়ি ভারী স্বর্ণ বহন করতে শক্তিশালী হয়ে ওঠে। একদিকে গাড়িগুলোর প্রস্তুতি চলছিল, অন্যদিকে দলের হ্যাকার নিয়ন্ত্রণে নেয় পুরো শহরের ট্রাফিক সিগন্যালসের সিস্টেম। বন্ধুরা, এরপরে এসে গেল সেই দিনটি, যে দিনটির জন্য এত প্রস্তুতি চলছিল। আর সেই দিনটি ছিল স্টেলারের সাথে স্টিভের ডেটে যাওয়ার নির্ধারিত সময়। তবে স্টেলা জানতো যে সে কখনোই ডেটে যাবে না, কিন্তু স্টিভ তো সেটা জানতো না। সে রীতিমতো স্টেলার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই সুযোগে চার্লি এবং তার দল সাবধানে স্বর্ণের বারগুলো নিয়ে চুপচাপ বেরিয়ে আসতে থাকে। আর এই মুহূর্তে তারা দেখতে পায় যে স্টিভের আশেপাশে বাড়িতে চলছে একটি জমজমাট পার্টি। আর এই পরিস্থিতিতে মেইন গেটে বিস্ফোরণ ঘটানো একেবারেই অসম্ভব ছিল, যার ফলে পরিস্থিতি হয়ে ওঠে আরো শ্বাসরুদ্ধকর। তাই তারা বাধ্য হয়ে স্টেলাকে স্টিভের সাথে দেখা করতে পাঠিয়ে দেয়। যদিও সেটা ছিল স্টেলার জন্য একটি কঠিন অপছন্দের সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা ছিল নির্মম। এটা তাকে করতেই হবে। যদি স্টেলা না যেত, স্টিভ আর কখনোই তাকে ডেটের প্রস্তাব দিত না। আর তারা কখনো এই চুরির জন্য দ্বিতীয় কোনো সুযোগ পেত না। তো যাই হোক,
এরপর স্টেলা ডেটে চলে যায়। সেখানে গিয়ে সে স্টিভকে বলে যে আমাকে বাড়ি ফিরতে হবে। স্টিভ তাকে জিজ্ঞেস করে যে আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? স্টেলা তাকে জবাব দেয় যে আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু মানুষের ভেতরের পশুকে কোনোভাবে আমি বিশ্বাস করি না। এই কথা শুনে চালাক স্টিভ বুঝে যায় যে স্টেলা হয়তো জনেরই মেয়ে, কারণ জন মানুষকে ঠিক এই কথাই বলতো। এই মুহূর্তে সে স্টেলারের হাত ধরে জানতে চায় যে তোমার সাথে আর কে কে আছে। এই মুহূর্তে চার্লি এবং তার দল সেখানে হাজির হয়, যাদেরকে স্টিভ এক সময় ঠকিয়েছিল। স্টিভ তাদেরকে দেখে বুঝে ফেলে যে তারা এসেছে স্বর্ণ চুরি করতে। সে বলে বাইরে একজন গার্ডকে কি তোমরা দেখেছ? ভিতরে আরো 5 জন গার্ড আছে। তোমরা সিকিউরিটি হ্যাক করতে চেয়েছিলে, আমি এখনই সেটার সেটিং পাল্টে দিচ্ছি। এমনকি আমার কাছে কেবলমাত্র 2টি স্বর্ণের বার আছে, তোমরা কি সেটা নিতে চাও? চার্লি সাহস করে বলে যে হ্যাঁ। তখন স্টিভ হাসতে হাসতে বলে যে এই সুযোগ আর তোমাদের নেই, সেই সুযোগটা তোমরা রীতিমতো হারিয়ে ফেলেছ। স্টিভের এমন কথা শুনে চার্লি হঠাৎ তার মুখে ঘুষি মেরে বসে, যার ফলে সে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এত প্ল্যান করার পরেও সবকিছু এভাবে বেচতে কিভাবে গেল? এই প্রশ্নের উত্তর ভিডিওর পরবর্তী অংশগুলোতেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, একটু পরে তাদের হ্যাকার জানায় যে আমি শুনলাম স্টিভের গার্ড বলেছে 4টায় একটা হেলিকপ্টার আসবে, আর ঠিক 8টায় তারা স্বর্ণ নিয়ে মেক্সিকোর দিকে রওনা হবে। এই খবর শুনে সেখানকার সবাই হতাশ হলেও একজন বলে ওঠে এটা আমাদের জন্য খুবই ভালো খবর, এতক্ষণ পর স্বর্ণ আমাদের একদম কাছে চলে এসেছে। অন্যদিকে স্টিভ স্বর্ণের জন্য 3টি গাড়ি নিয়ে আসে, সাথে ছিল কড়া নিরাপত্তা। সে 3টি গাড়ির ব্যবস্থা করেছিল একটি কারণে, আর সেটি হলো চার্লি যেন কোনোভাবে বুঝতে না পারে যে কোন গাড়ির ভিতরে স্বর্ণ রাখা আছে। স্টিভ নিজে হেলিকপ্টারের উপরে উঠে সবকিছু নজরদারি করছিল। কিছুক্ষণ পর 3টি গাড়ি বাইরে বেরিয়ে আসে। এ সময় চার্লি এবং তার টিম সমস্যায় পড়ে যায়, কারণ তারা কোনোভাবে বুঝতে পারছিল না যে সামনে আসলে কি হতে চলছে, কোন গাড়িটার ভিতরে স্বর্ণ রাখা ছিল। তারা রীতিমতো 3টি টায়ারের চাপ মেপে বুঝতে পারলেও এই স্বর্ণগুলো কোন গাড়িতে আছে তা তারা জানতো না। তবে এখানে তারা একটি টেকনিক খাটায়, স্বর্ণগুলো যে গাড়িতে রাখা ছিল সে গাড়ির টায়ারের চাপ অনেক বেশি থাকবে। তো যাই হোক, স্বর্ণ রাখা সেই গাড়িটির নাম্বার ছিল 128। চার্লি এবং তার টিম ঠিক করে যে গাড়িটিকে একটি নির্দিষ্ট জায়গায় নিতে হবে, এবং এ সময় তাদের হাতে ছিল পুরো শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ, যার ফলে তারা চারপাশে জ্যাম তৈরি করে দেয়। শুধু 128 নাম্বার গাড়ির পথটাই ফাঁকা রাখে। গাড়িগুলো মেট্রো সুড়ঙ্গে ঢুকে পড়ে, সেখানে তারা মেট্রোর সব সিগন্যাল বন্ধ করে দেয়। 128 নাম্বার গাড়ি যখন নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় তখন রাস্তার উপরে একটি বিস্ফোরণ হয়ে রাস্তা ধসে পড়ে, আর গাড়িটি এ সময় সোজা মেট্রো শোরুমে গিয়ে পড়ে। সেখানে চার্লি, স্টেলা এবং বাকিরা আগে থেকে অপেক্ষা করছিল। গাড়ির ভিতরে থাকা সিন্দুক দেখে স্টেলা বলে যে এই সিন্দুক তো বদলে গেছে, কারণ এটা আগের চেয়ে অনেক বেশি মজবুত। ভিতরে ছিল এক কাচের আস্তরণ, যদি সেটা কোনোভাবে ভেঙে যায় তাহলে সিন্দুক আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এত কিছুর পরেও স্টেলা সফলভাবে সিন্দুকটি খুলতে সক্ষম হয়। এরপর তারা সকল স্বর্ণের বারগুলো নিয়ে 3টি গাড়িতে ভাগ করতে থাকে। অপরদিকে আমরা দেখতে পারি যে তখনও সম্পূর্ণ শহরে ট্রাফিক জ্যাম লেগেছিল, ফলে পুলিশ এবং লোকগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই সুযোগে চার্লি এবং তার টিম সুড়ঙ্গ থেকে বেরিয়ে যায়। স্টিভ হেলিকপ্টারে বসে তাদের পিছু নেয়। এ সময় তারা একটি চমকপ্রদ কাজ করে, তারা 3টি গাড়িকেই ট্রেনে লাগেজের বগিতে তুলে নেয়। এর মাধ্যমে তারা স্বর্ণ শহর নিরাপদে সেখানে থাকতে থাকে। এরপর স্টিভ যখন ট্রেনের কাছে পৌঁছায় তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে তারা স্বর্ণ শহর নিরাপদে সেখান থেকে কেটে পড়ার সুযোগ পায়। এরপর স্টিভ যখন ট্রেনের কাছে পৌঁছায় ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। তখন দরজার কাছে থাকা একজন লোক স্টিভকে বলে যে আমি তোমাকে $5000 দেব, শুধু আমাকে একবারের জন্য ভিতরে যেতে দাও। আসলে সেই লোকটি ছিল চার্লির লোক, যে তাদের 3টি গাড়ি নতুন করে তৈরি করেছিল। আর দরজাটি খোলার সময় স্টিভের সামনে এসে দাঁড়ায় চার্লি নিজেই। এত কিছুর পরও সব স্বর্ণ এখন আমাদের হাতে। এসব শুনে স্টিভ রেগে গিয়ে বন্দুক বের করে বলে আমার কাছে বন্দুক আছে, সব স্বর্ণ এখনই দিতে হবে। ঠিক এই সময় হঠাৎ পিছন থেকে হাজির হয় সেই লোকটির কাজিন, যাকে কিনা স্টিভ মেরে ফেলেছিল। এরপরে তার লোকেরা স্টিভের দিকে বন্দুক তাক করে বলে তার কাছ থেকে অস্ত্র কিনে নেয়। স্টিভ অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি আবার কে? সে জবাবে বলে যে আমি সেই ব্যক্তি যার বাইকে তুমি মেরেছিলে। তখনই চার্লি তার হাতে স্বর্ণ ভর্তি একটি ব্যাগ তুলে দেয়। এরই মধ্যে চার্লি টিমের বাকি সদস্যরাও এসে হাজির হয়। স্টেলা এগিয়ে এসে স্টিভের মুখে জোরে একটি ঘুষি মেরে দেয়, কারণ সে তার বাবাকে গুলি করে মেরেছিল। সে ছিল পৃথিবীর সবচেয়ে বড় একজন বিশ্বাসঘাতক। সবশেষে সেই লোকটির কাজিন স্টিভকে ধরে নিয়ে যেতে থাকে, বলতে থাকে আমি তোমাকে মারবো না, বরং সারা জীবন বন্দি করে অত্যাচার করতে থাকবো। আর
এই সুন্দর দৃশ্যটির মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটি সম্পর্কে একটা কমেন্ট করবে। আর খুব শীঘ্রই আমি নতুন আরো একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।